হ্যালো, স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমার গল্পগুলো শুনতে তোমাদের কেমন লাগছে এটা জানতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের গল্পগুলো শুনতে কেমন লাগছে। আজকে আমি ছোটদের বই থেকে আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। আজকের বইটির নাম গল্পের রামধনু। বইটির সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। যদিও গল্পের রামধনু সংকলনটি ক্ষুদে পাঠক পাঠিকাদের হাতে তুলে দেওয়া একটা আনন্দর ব্যাপার, কিন্তু আজকাল ছোটদের জন্য লেখা সাহিত্য বড়রাও সাগ্রহে পড়েন। শিশু সাহিত্যের পাঠকের কোনো নির্দিষ্ট বয়স নেই, বড়দের মধ্যেও এক শিশু থেকে যায়। তোমরা অবশ্যই জানিও আমার আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। আজকের গল্পটি হলো চাঁদনি চকে গজানন, লেখক রূপক সাহা। দশমীর দিন দধিকর্মা শেষ হতেই মাকে চোখের ইশারায় জানিয়ে দিলেন গজানন, আমি বের হচ্ছি। বেলা প্রায় 1টা, আর দেরি করা সম্ভব না। ঘণ্টাখানেকের মধ্যেই চাঁদনি চকে পৌঁছতে হবে, না হলে দোকানপাট খোলা পাওয়া যাবে না। বিকেলে ভাসান, ঠিক সময়ের মধ্যে ফিরে আসতে হবে প্যান্ডেলে। তখন যদি কেউ ধরে ফেলেন তিনি গড় হাজির, হুলস্থুলু পড়ে যাবে। রাত্রির ঠিক 10টার সময় নৌকা ছাড়বে গঙ্গার ঘাট থেকে। সবাই মিলে এবার তারা গজে এসেছেন, ফিরবেন নৌকায়। চোখের ইশারা করার সময় গজানন লক্ষ্য করেছিলেন মায়ের মেজাজ ভালো নেই। দশমীর দিন থেকে মায়ের মুখে যে প্রসন্ন হাসিটা দেখতে পাওয়া যায় সেটা প্রথম নবমীর দিন থেকে উধাও। গজানন আন্দাজ করতে লাগলেন কেন মায়ের ভুবনমোহিনী মুখে চিন্তার ছায়া। প্রথম নবমীর রাতে মহিষাসুর বিদ্রোহ করেছে। বহু বছর ধরে মায়ের পায়ের তলায় হাঁটু গেড়ে বসে বশ্যতা দেখাচ্ছে বেচারা। গাঁটে বাত ধরে গেছে। এবার অর্থোপেডিক সার্জন দেখাতে চেয়েছিল কলকাতায় এসে। মা রাজি হননি ছেড়ে দিতে। কলকাতার পাড়ায় পাড়ায় মাস্তান আসুন, কার সঙ্গে গিয়ে গাঁটছড়া বাঁধবে কে জানে। মায়ের কি একটা সমস্যা, সিংহটা পর্যন্ত এবার মাকে ঝামেলায় ফেলতে চাইছে। কে কি মাথায় ঢুকিয়েছে কে জানে। ষষ্ঠীর দিন বলে কিনা, মা ফি বছর অসুরের হাত কামড়ে রয়েছি, ইদানিং কেমন যেন বোকা বোকা লাগে। আমরা হলুম গে পশুরাজের জাত, ধরবো তো ধরবো একেবারে টুটি, আমাকে দিয়ে হাত কামড়ানো বিচ্ছিরি। মা গো, এবার স্টাইলটা পাল্টানো যায় না? শুনে মা এমন চটে গেছেন সেই থেকে গুম। কাতু ভাইয়ের একটা ব্যবহারেও মা মনক্ষুণ্ণ। এবার মর্তে আসার আগে থেকেই কাতু ভাই আবদার ধরেছে, এক বেলার জন্য গান সেল ফ্যাক্টরিতে যাব। কার্গিল যুদ্ধের পর নাকি ইছাপুরের গান অ্যান্ড সেল ফ্যাক্টরি কি একটা নতুন ধরনের রাইফেল বানাচ্ছে, তার মেকানিজম জেনে নেওয়ার জন্য বায়না ধরেছে ও। বিরক্ত হয়ে মা অষ্টমীর দিন সন্ধি পুজোর পর একবার বলে ফেললেন, তোর অত জানার দরকার কি রে কার্তিক, অস্তর তো বানাবে বিশুক আমার। এবার ফিরে গিয়ে ওকে গান সেল ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলেই হবে। তুই যাস নে বাবা, তোর ওপর অনেকের কুনজর আছে। কাতু ভাইও সেদিন থেকে মুখ গোমড়া করে রয়েছে। মায়ের মুখের ওপর কথা বলার সাধ্যি নেই। কৈলাস একাডেমিতে সে শিক্ষা ওকে দেওয়া হয়নি। গজানন ভালো মতো জানেন কেন মা এত উদ্বিগ্ন কাতু ভাইকে নিয়ে। মর্তে আসার 2 দিন আগে নারদ কাকু এসে মায়ের কান ভারী করে গেছেন। মা জননী মহিষাসুরের চতুর্থ পক্ষের এক মেয়ে কিন্তু আগে ভাগেই মর্তে চলে গেছে, বাপের হেনস্তার বদলা নিতে। ছেলে মেয়েদের সাবধানে রেখো মা জননী, ওই মেয়েটা ভয়ানক। গতবার বিশ্ব ব্রহ্মাণ্ড মার্শাল আর্ট অলিম্পিকে হীরের পদক পেয়েছে। চোখের পলকে তোমার ছেলে মেয়েদের ক্ষতি করে দেবে। নারদ মুনির কাছ থেকে ওই খবরটা পেয়ে মা এবার বেশি সতর্ক। ছেলে মেয়েদের কোথাও বেরোতে দেননি পুজোর 5 দিন। কলকাতায়
পুজোর উৎসবটাই এবার মায়ের দেখা হলো না। মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। দ্বিতীয় নবমীর দিন অনেক কিন্তু কিন্তু করে গজানন কথাটা পেরেছিল মায়ের কাছে। কলকাতা থেকে এবার অতি অবশ্য একটা কম্পিউটার কিনে নিয়ে যাবেন। স্বর্গে এখনো কম্পিউটারের চল শুরু হয়নি। গজাননকে দিয়ে দাপর যুগে মহাভারত লিখিয়েছিলেন ব্যাসদেব। এই কলিযুগে নতুন একটা মহাকাব্য লেখা শুরু করেছেন তিনি। এত বিরাট সেই মহাকাব্য গজানন গত 20 বছর ধরে 4 হাতে লিখেও শেষ পর্যন্ত জানতে পেরেছেন সবে প্রথম পর্বটা শেষ হয়েছে। এ কাব্য যদি মহাভারতের মতো 18 পর্বে গড়ায় তাহলে হাতের কি অবস্থা হবে ভেবে মাঝে মধ্যে শিউরে ওঠেন গজানন। কৈলাসের নারদ মুনি গল্প করতে করতে বলেছিলেন, মা জননীর সঙ্গে এতবার কলকাতায় যাও বাবা, কেন একটা কম্পিউটার কিনে আনো না? লিখতে সুবিধে, রিভিশন দিতেও সুবিধে। যুগের সঙ্গে নিজেকে তো বদলাতে হবে বাবা। হাতে লেখার দিন শেষ হয়ে গেছে। মর্তবাসীরা আজকাল হাতে খড়ি না দিয়ে বাচ্চাদের কম্পিউটার খড়ি দিচ্ছেন। সেই থেকে কথাটা মাথায় গেঁথে গেছে গজাননের। একটা কম্পিউটার চাই। নারদ কাকুই খবর দিয়েছেন চাঁদনি চকে জোড়া দেওয়া কম্পিউটার কিনতে পাওয়া যায়, অনেক সস্তায় পেয়ে যাবে। কোম্পানি থেকে সরাসরি কিনতে যেও না বাবা, ট্যাগ ফাঁকা হয়ে যাবে। সেই কম্পিউটার কেনার কথা মাকে বেশিবার বলতে হয়নি। দধিকর্মা আর গোটা চারেক মর্তমান কলা পেটে দিয়ে প্যান্ডেল থেকে তাই নেমে এলেন গজানন সবার অলক্ষ্যে। ট্রাম লাইন পেরিয়ে রওনা দিলেন পাতাল রেলের স্টেশনের দিকে। বাস ট্রামের চেয়ে পাতাল রেল অনেক ভালো। ধোঁয়া নেই, ধাক্কাধাক্কি নেই, জানলা দিয়ে কেউ ওয়াক থ্রু করে না। গজানন একটু সুখী টাইপের। পাতাল রেলের পরিবেশটা তিনি বেশ পছন্দ করেন। ট্রেনের কামরায় বসতেই গজানন টের পেলেন মা তাকে একা ছাড়েননি। ঠিক সিটের তলায় বাহন হাজির। তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য বাহনের সামনের দুটি দাঁতে একটা অদ্ভুত ক্ষমতা দিয়ে রেখেছেন মা। কুট করে একটা কামড়, ব্যাস ভ্যানিশ। মর্তে এর আগে গজানন 2-1বার বিপদে পড়েছিলেন। তখন সবার আড়ালে পায়ে কুটুস করে কামড়ে তাকে চোখের সামনে থেকে ভ্যানিশ করে দেয় বাহন ইঁদুর। ফলে গজানন বেঁচে যান। তারপর থেকেই তিনি বাহনের নাম দিয়েছেন বাহাদুর। কামড়ায় কারো চোখে পড়লে সর্বনাশ, বাহাদুরকে হয়তো পিটিয়েই মেরে ফেলবে। তাই পা দিয়ে নিজের বাহনকে আড়াল করে রাখলেন গজানন। কামরায় অবশ্য খুব বেশি লোক নেই, তাই বাঁচোয়া। পাতাল রেলে একটা জিনিস ভালো, 2-3 মিনিট অন্তর স্টেশন। কর গুনে গজানন দেখলেন আর 4টে স্টেশন বাকি। রবীন্দ্র সদন, ময়দান, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, তারপরেই চাঁদনি চক। এসপ্ল্যানেড স্টেশনটা লক্ষ্য রাখা দরকার, এলেই তিনি উঠে দাঁড়াবেন। কম্পিউটারের দাম কত হবে গজানন জানেন না। মায়ের কাছ থেকে 10টা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছেন। বোধহয় হয়তো তাতেই হয়ে যাবে। কম্পিউটার পছন্দ হলে অত হিসেবের ভেতরে তিনি যাবেন না, শুধু একবার শিখে নেওয়ার অপেক্ষা। ব্যাস, তারপরই স্বর্গে গিয়ে ভটাভট নামিয়ে ফেলবেন ব্যাসদেবের মহাকাব্য। চোখ বুজে সেই চিন্তাই করতে থাকলেন গজানন। ব্যাসদেব তো সংস্কৃত শ্লোক বলেই খালাস, সেটাকে মেজে ঘষে কাব্যিক রূপ দেওয়ার দায়িত্ব গজাননের। সত্যি কথা বলতে কি, মহাভারত লিখেছিলেন তিনি, আর নাম হলো ব্যাসদেবের। এবার তাই প্রথম থেকেই চুক্তি করে নিয়েছেন গজানন, নতুন মহাকাব্যের নাম যাই হোক, অনুলেখক হিসেবে তার নামটা রাখতেই হবে। ট্রেন দাঁড়িয়েছে ময়দান স্টেশনে। অলস চোখে কামরার দিকে তাকালেন গজানন, আর তখনই চোখে পড়ল মেয়েটাকে। পরনে লাল টি শার্ট, নীল জিন্স, দিব্যি দেখাচ্ছে। সরস্বতী একবার জিন্স পরার আবদার ধরেছিল, মা এমন ধমক দেয় তারপর থেকে আর কোনোদিন উচ্চবাচ্য করেনি। বেচারি সরস্বতীর কোনো দোষ নেই। প্রতিবার প্যান্ডেলে দাঁড়িয়ে 4-4টে দিন কত বাহারি পোশাক মর্তের মেয়েদের পরতে দেখে। ওরও তো ইচ্ছে অনিচ্ছে বলে একটা জিনিস আছে। মা ওকে অন্য কিছু পরতে দেবেন না। সেই সাবেককালে সাদা শাড়ি, প্রতি বছর একই শাড়ি পরতে কারো ভালো লাগে?
জিন্স পরা মেয়েটা বসেছে ঠিক উল্টো দিকের সিটে। আর চোখে গজানন দেখলেন মেয়েটা তার দিকে তাকিয়ে, চোখের মণি পিঙ্গল বর্ণের, ঠোঁটে এক চিলতে হাসি, যেন চিনতে পারার ইঙ্গিত। যা, তা কি করে সম্ভব? গজানন মনে মনে ভাবলেন। আর 5টা মর্তবাসীর মতো রূপ ধারণ করেই তিনি পাতাল রেলে চড়েছেন। এখন কারো পক্ষে বোঝা সম্ভব নয় তিনি আসলে দেবপুত্র। একটা কম্পিউটার কেনার জন্যই তিনি চাঁদনি চকের দিকে যাচ্ছেন। এখন অন্য কোনো দিকে মন দেওয়ার সময় তার নেই। মর্তবাসী পুঁচকে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকলে তার চলবে না। কম্পিউটারে ঠিক কী কী সফটওয়্যার তার দরকার, চোখ ফিরিয়ে গজানন সেই কথাই ভাবতে শুরু করলেন। দোকানে ঢুকবেন, ঝটপট দরদাম করে কম্পিউটার নিয়ে তিনি বেরিয়ে আসবেন। হাতে সময় খুব কম। এবার মায়ের স্বর্গে গমন নৌকা সহযোগে। এই বন্যার সময় উল্টো দিকে জলের তোড়। কবে স্বর্গে পৌঁছানো যাবে কে জানে। বিশ্বকর্মা কাকা একবার মাকে বলেছিলেন একটা স্পিড বোটের ব্যবস্থা করে দেবেন। স্বর্গে যেতে তাহলে প্রায় অর্ধেক সময় লাগতো, কিন্তু লক্ষ্মী একটু আদুরে টাইপের। স্পিড বোটে যাওয়ার সময় যদি বমি টমি করে দেয়, সেই কারণে মা রাজি হননি। চাঁদনি চকে নেমে এসকেলেটরে করে ওপরে উঠে এসে গজানন ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন প্রায় 1:30। কম্পিউটারের দোকান ঠিক কোথায় সে সম্পর্কে কোনো ধারণা নেই। না জেনেই তিনি হাঁটতে শুরু করলেন। সামনেই 4 রাস্তার মোড়। এবার কোন দিকে যাবেন দাঁড়িয়ে ভাবছেন। এমন সময় শুনলেন, কোথায় যাবেন? ঘাড় ঘোরাতেই গজানন দেখলেন ট্রেনে দেখা জিন্স পরা সেই মেয়েটা। ভদ্রতা করে তিনি বললেন, কম্পিউটারের দোকানে। বলেই গজানন হাঁটতে শুরু করলেন। অপরিচিত কারুর সঙ্গে মা কথা বলতে বারণ করে দিয়েছেন। দরকারটা কি? চাঁদনি চকে পৌঁছানো গেছে, কাছাকাছি কোনো না কোনো দোকান নিশ্চয়ই চোখে পড়বে। কয়েক গজ হাঁটার পরেই একটা দোকান চোখে পড়ল। নাম শ্রী গণেশ ইলেকট্রনিক্স। কাঁচের দরজা দিয়ে ভেতরে ঢুকতেই গজানন দেখলেন কাঁচের বাক্সে তার মূর্তি, তাতে নীল আলো। লোকে তাহলে এখনো শ্রদ্ধা ভক্তি করে। মনে মনে খুব খুশি হলেন গজানন। বাক্সের ভেতর থালায় 3টে বড় বড় লাড্ডু দেখেই জিভে জল এসে গেল। কিন্তু না, সঙ্গে বাহাদুর রয়েছে। বাইরে কোথাও কিছু খেলে মায়ের কাছে গিয়ে নালিশ করে দেবে। না হলে অলক্ষ্যে ওই 3টে লাড্ডু গজানন এতক্ষণে পেটে চালান করে দিতেন। কম্পিউটার চাই বলতেই সেলসম্যান প্যান্টিয়াম 3 উইন্ডোজ 98 বোঝাতে লাগলো। অর্ধেক কথাই গজাননের মাথায় ঢুকলো না। ছেলেটা বলল, অ্যাসেম্বল করা কম্পিউটার নিতে হলে আপনাকে 2-3টে দিন সময় দিতে হবে। তার চেয়ে ল্যাপটপ নিয়ে যান, এখনই পেয়ে যাবেন। গজানন বললেন, জিনিসটা কি আগে দেখি। সঙ্গে সঙ্গে ছেলেটা একটা চৌকো বাক্স থেকে ল্যাপটপ বার করে দেখাতে লাগলো। বাহ, এটাও কম্পিউটার নাকি? এত ছোট হয়? নারদ মুনি তো ল্যাপটপের কথা আগে বলেনি। জিনিসটা দেখেই পছন্দ হয়ে গেল গজাননের। ছেলেটা তখন বলল, সঙ্গে একটা প্রিন্টারও নিয়ে যান, লিখবেন আর সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট বার করে নেবেন। দরদাম হয়ে যেতেই ক্যাশ কাউন্টারে গিয়ে গজানন 10টা স্বর্ণ মুদ্রা বের করে দিল। নিয়ন আলোয় মুদ্রাগুলো ঝকঝক করছে দেখে মালিকের চোয়াল ঝুলে গেল। নাকে লাগানো চশমা নেমে এলো। ভ্রু কুঁচকে তিনি বললেন, আপনার কাছে টাকা নেই? না, শুধু স্বর্ণ মুদ্রা। গোল্ড কয়েন তো আমি নিতে পারবো না ভাই। এসব আপনি কোথায় পেলেন? সত্যি কথাই বললেন গজানন মায়ের কাছ থেকে। মালিকের বোধহয় বিশ্বাস হলো না কথাটা। আপনি একটু বসুন বলেই উঠে দাঁড়ালেন। গজাননের মনে কোনো পাপ নেই। তিনি বসে পড়লেন টুলের ওপর। দোকানে 10-12টা টিভি সেট চলছে। এক এক চ্যানেলে এক এক প্রোগ্রাম। কটা চোখ, ছুচলো মুখের ফর্সা একটা ছেলে হাত পা নেড়ে গান গাইছে। ছবির তলায় মাঝে মধ্যে নাম দেখাচ্ছে, ঋত্বিক রোশন। নাচ দেখে খুব কৌতূহলী হয়ে উঠলেন গজানন। এ কি, পর্দার ভেতর জিন্স পরা মেয়েটা এলো কোথা থেকে? এই একটু আগে পাতাল রেলের কামরায় যাকে দেখলেন, আশ্চর্য, মেয়েটাও গাইছে। গানের কলিগুলো গজাননের কানে এসে বিঁধল। এবার টের পাবে বাছাধন, দুগ্গার ছেলে গজানন।
এ আবার কি ধরনের গান? মরতে কত রকমের পাগলামি না হয়। গানের দুকলি গেয়েই কিন্তু মেয়েটা পর্দা থেকে হাওয়া হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে কাচের দরজার দিকে তাকিয়ে হঠাৎ গজানন দেখলেন পুলিশ মালিকের সঙ্গে কথা বলছে। টিভিতে শারদ উৎসব দেখানো হচ্ছে। কলকাতার কোন জায়গার ঠাকুর কিরকম হয়েছে তার ছবি। গজানন আগ্রহের সঙ্গে তাকিয়ে রইলেন সেদিকে। যদি মাকে দেখা যায়। এই মোটকা ওঠ, তোকে থানায় যেতে হবে। গজানন প্রথমে বুঝতে পারলেন না পুলিশের লোকটা কি বলছে, কাকে বলছে। হাতে কালো রঙের একটা ব্যাটন, সেটা দিয়ে খোঁচা মেরে পুলিশের লোকটা ফের বলল, এই বেটা, বুঝতে পারছিস না কি বলছি? এইবার গজানন বুঝলেন প্রশ্নটা তার উদ্দেশ্যেই। নিরীহ গলায় তিনি বললেন, কোথায় যেতে হবে বললেন? ন্যাকামি হচ্ছে? যখন 3rd ডিগ্রি দেব তখন বুঝতে পারবি। এই বয়সে গোল্ড স্মাগলিং করা হচ্ছে। হি, স্মাগলিং কি জিনিস কিছুই জানিস না মনে হচ্ছে। হি, কার হয়ে কাজ করছিস? দাউদ ইব্রাহিম না ছোট রাজন? এত সোনা কোথায় পেলি বল? মা দিয়েছে। আমাদের ওখানে তো টাকার চল নেই, সব জিনিস কেনা বেচা হয় সোনা দিয়ে। কম্পিউটার কেনার জন্য তাই মা গোটা 20 স্বর্ণ মুদ্রা দিয়েছে। কোন দেশ থেকে এছো চাঁদু সোনা? ভেঙিয়ে কথাটা বলল পুলিশের লোকটা। সজ্ঞে থাকো নাকি? হি। গজানন বললেন, হ্যাঁ, পুজোর জন্য এসেছি, আজই ফিরে যাব মায়ের সঙ্গে। কথাটা শুনে পুলিশের লোকটা গর্জে উঠল, চুপ! মিথ্যে কথা কওয়ার জায়গা পাসনি? হি, জানিস আমি কে? হেয়ার স্ট্রিট থানার বড়বাবু ঘনশ্যাম পতিতুণ্ডু। আমার এলাকায় ক্রাইম করে চলে যাবি তা হয়? হি, বেটা, তোকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে যাব। হ্যান্ডস আপ! পুলিশের বাজখাই গলা শুনে গজানন একটু ঘাবড়ে গেলেন। দাঁড়িয়ে পড়লেন হাত তুলে। লোকটা সারা গায়ে হাত বোলাতে লাগলো। হি, শরীরটা দেখো, যেন মাখন চুইয়ে পড়ছে। দাঁড়া, থানায় গিয়ে তোর নধর শরীরটা যদি কাঠ কয়লা করে দিতে না পারি, তাহলে আমার নামটা বদলে ঘনপতি শ্যামতুণ্ডু রাখবো। অপমানে মুখ লাল হয়ে গেল গজাননের। ধুতির খোঁটে আরও 10টি স্বর্ণমুদ্রা আছে। সেটা হাতে নিয়ে পুলিশের লোকটা বলল, হি, তুই আর কোথায় সোনা লুকিয়ে রেখেছিস বাবা? তুই তো বেশ হাই রাঙ্কে স্মাগলার রে। চ, তোকে আরও ঘেঁটে দেখা দরকার। বলেই গজাননের হাত ধরে একটা টান দিল লোকটা। সঙ্গে সঙ্গে মনে পড়ল জিন্স পরা মেয়েটার সেই গান, এবার বুঝবে বাছা ধন, দুগ্গার ছেলে গজানন। তাহলে কি এই মেয়েটাই মহিষাসুরের চতুর্থ পক্ষের সেই মেয়ে, যার সম্পর্কে আগে থেকেই মাকে সাবধান করে দিয়েছিলেন নারদ কাকু? হ্যাঁ, হতে পারে। না হলে মেয়েটা টালিগঞ্জ থেকে পিছু নিয়েছিল কেন? হঠাৎ পায়ের পাতায় কুটুস করে একটা কামড়। গজানন বুঝলেন বাহাদুর ঠিক সময়ে ঠিক কাজটা করল। সঙ্গে সঙ্গে শূন্যে মিলিয়ে গেলেন তিনি। দোকানের মালিক, কর্মচারী, পুলিশের লোক সবাইকে তিনি দেখতে পাচ্ছেন। সবার চোখ ছানা বড়া হয়ে গেছে। পুলিশের লোকটা বলে উঠল, হি, এ কি অদ্ভুত রে কাণ্ড রে, মোটকা ভ্যানিশ! মজা করার জন্যই লোকটার হাত থেকে স্বর্ণমুদ্রা ছিনিয়ে নিলেন গজানন। সেগুলো ট্যাঁকে গুজে দোকান থেকে বেরিয়ে আসার সময় তিনি মনে মনে ঠিক করে নিলেন দুটো কথা মায়ের কাছে গিয়ে অবশ্যই বলবেন। এক, স্বর্গ আর মর্তের মাঝামাঝিও কোনো জায়গায় একটা মুদ্রা বিনিময় ব্যাংক খুলতে হবে। সেখানে স্বর্ণমুদ্রা দিলে তার বদলে টাকা পাওয়া যাবে। 2, পরের বছর মহালয়ার দিন কলকাতায় এসেই তিনি প্রথমে ল্যাপটপ কিনবেন। আমার আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।